একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে দুজন সোসিওপ্যাথ একজন নারীকে নগ্ন করে ভিডিও ধারণ এবং অবশেষে ধর্ষণ করে। তবে সে নারী কোনো সাধারণ নারী নয়, কেরালার ত্রিশূর জেলার সম্মানিত বংশের এবং সবচেয়ে শক্তিশালী গ্যাংস্টারের স্ত্রী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয় ভয়ঙ্কর এক মরণ খেলা, যেখানে এই নিকৃষ্ট ধর্ষণের প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় ত্রিশূর জেলার সবচেয়ে ক্ষমতাধর গ্যাংস্টার। আর সেই প্রতিশোধের আগুন থেকে বাঁচতে সাইকোপ্যাথরা শুরু করে গ্যাংস্টারদের সিরিয়াল কিলিং। বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া সিনেমা পানির কথা। এখানে একটা কথা না বললেই নয়, এই সিনেমার প্লটগুলো আপনার স্নায়ুচাপ বাড়িয়ে দেবে, আপনার ইমোশন নিয়ে খেলা করবে। সিনেমাটা পরিচালনা করেছেন মালায়ালম ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা জোজো জর্জ, যিনি নিজেই গিরির ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটিকে তিনি এমনভাবে পরিচালনা করেছেন যা দেখতে দেখতে আপনিও কখন যেন সেই নিকৃষ্ট দুজন সামাজিক কীটের প্রতি ঘৃণায় বুঁদ হয়ে উঠবেন, বুঝতেও পারবেন না। যেন হঠাৎ করেই এমন অনুভূতির কথা আপনার মনে পড়ে যাবে। কিন্তু কেন সেই নৃশংস ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ? এটা জানার জন্য গল্পের একটু পেছনের দিকে যেতে হবে। ডন সেবাস্টিন এবং সিজু কেটি নামের দুজন যুবক ত্রিশূরের একটি গ্যারেজের মেকানিক হিসাবে কাজ করে। তবে এটা ছাড়াও তাদের অন্য আরেকটি পরিচয় আছে, তারা সদ্যজাত ভাড়াটে খুনি। সিজু চুপচাপ স্বভাবের স্থির চরিত্রের একজন যুবক যে ভেবেচিন্তে কাজ করে। অপরদিকে ডন তার ঠিক বিপরীত, চটপটে সাইকোটাইপ মনোভাবাপন্ন একজন যুবক যে আগে কাজ করে ভাবে পড়ে। ডনের একটি বড় দুর্বলতা হলো নারী লিপ্সা, এমনকি যে কোনো বয়সের নারী দেখলে সে প্রলুব্ধ হয় এবং উত্ত্যক্ত করতে উদ্যত হয়। তার একটি গার্লফ্রেন্ডও আছে, যার সাথে ডনের 4 সপ্তাহ আগে পরিচয় হয়েছে। ডন এবং সিজু তাদের প্রথম কন্ট্রাক্ট কিলিং পাওয়ার পর গ্যারেজ থেকে বের হয়ে যায় সুরেশ মাডাকার নামক এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে। কারণ যোশী নামক এক ব্যবসায়ী সুরেশের একটি জমি খুব অল্প দামে কিনতে চায়, কিন্তু সে এত অল্প দামে জমি বিক্রি করবে না বলে যোশীকে জানিয়ে দেয়। তখন যোশী ডন ও সিজুকে কন্ট্রাক্ট দেয় সুরেশকে মারার জন্য। সুরেশ বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে চা পান করতে আসে। সে সময় কুরুভিলা নামক এক ব্যক্তির সাথে তার দেখা হয়, যে গ্যাংস্টার গিরির খুব কাছের বন্ধু এবং গ্যাং মেম্বার। সে কুরুভিলাকে তার জমির সমাধানের জন্য গিরির সাথে কথা বলতে বলে। গিরি ত্রিশূরের সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং এখানকার সবচেয়ে বড় ও ক্ষমতাধর গ্যাংস্টার। আইনের চোখে ত্রিশূরের যত আলোচিত ক্রাইম সংগঠিত হয় তার সবগুলোর পেছনেই গিরি এবং তার গ্যাং সদস্যরা জড়িত। তবে তারা ছোটখাটো কোনো ক্রাইম করে না। তার গ্যাংয়ের আরো 3 জন গুরুত্বপূর্ণ সদস্য আছে, ডেভিড অ্যান্থনি ওরফে ডেভি, কুরুভিলা ও সাজি। ডেভি কোট্টিয়াম নামক স্থান থেকে এখানে পড়তে এসেছিল, কিন্তু গিরির সাথে বন্ধুত্ব হওয়ার পর ত্রিশূরের স্থায়ী বাসিন্দায় পরিণত হয়। কুরুভিলা কলেজে পড়ার সময় গিরির বোনের প্রেমে পড়ে তাকে বিয়ে করে। সাজি গিরির কাজিন এবং পার্টনার ইন ক্রাইম। এমনকি তারা সেখানকার পুলিশকেও ভয় পায় না। তবে তারা কারোর সাথে খামোখা বিবাদে জড়ায় না। যদি কেউ তাদের বা তাদের পরিবারের সাথে খারাপ কিছু করে, তাহলে তারা তাকে ছেড়ে দেয় না। তাদের ক্রাইমকে বন্ধ করার জন্য নতুন পুলিশ কমিশনার এসেই তাদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পুলিশের একটি চৌকস টিমকে কাজে লাগায়। ডন এবং সিজু বাজারে পৌঁছে সুরেশের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে ডনের গার্লফ্রেন্ডও সেখানে এসে ডনের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর তারা সুরেশকে একটি পরিত্যক্ত এটিএম বুথের সামনে দেখতে পায়। তাকে দেখে ডন তার পথ রোধ করে বলতে থাকে যোশীর কাছে তার জমিটা বিক্রি করে দিতে। এই কথা শুনে সুরেশ রেগে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এদিকে সিজু তার হাতে থাকা ছাতা মেলে ধরে, যেন ডন এবং সুরেশের মধ্যে কথা বলার বিষয়টি কেউ খেয়াল না করে। কথা কাটাকাটির এক পর্যায়ে ডন সুরেশের ঘাড়ে চাকু ঢুকিয়ে ধাক্কা দিয়ে এটিএম বুথের মধ্যে নিয়ে যায়। সুরেশের মৃত্যু নিশ্চিত করে সে বুথ থেকে বেরিয়ে আসে। সেখান থেকে বের হয়ে হাঁটতে শুরু করলে ডনের গার্লফ্রেন্ড পেছন থেকে এসে তার পথ রোধ করে তার সাথে যেতে বলে। এক পর্যায়ে ডন তার গার্লফ্রেন্ডের উপর ক্ষিপ্ত হয়ে তাকে তাড়িয়ে দেয়। এরপর তারা পেট্রোল দিয়ে হাত পা ধুয়ে তাদের সাথে থাকা যাবতীয় আলামত আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। এদিকে গিরি তার স্ত্রী গৌরীকে নিয়ে মার্কেটে এসে কুরুভিলার দোকানে আড্ডা দিচ্ছিল। সেখানে গিরির ভাগ্নে এসিপি কল্যাণীও এসে উপস্থিত হয়, যে সম্প্রতি এই জেলার জেলা পুলিশে জয়েন করেছে। আড্ডা শেষে যখন তারা খেতে বসে, তখন কল্যাণীর কাছে একটি কল আসলে তারা জানতে পারে ত্রিশূরের মার্কেট চত্বরে একটি খুন হয়েছে। মূলত এই খুনের ঘটনা উন্মোচন করে ডন এবং সিজুই। তারা হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতগুলো পুড়িয়ে ফেরার পথে এটিএম বুথের সামনে পৌঁছালে তারা খেয়াল করে এরই মধ্যে রক্ত গড়িয়ে বুথের বাইরে চলে এসেছে। এটা দেখে তারা খুন হয়েছে বলে চিৎকার চেঁচামেচি শুরু করলে উৎসুক জনতা সেখানে এসে জড়ো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করলে ডন এবং সিজু পুলিশকে জানায় তারাই প্রথম ডেড বডিকে দেখতে পেয়েছে।
পুলিশি জেরা শেষে ডন তার গার্লফ্রেন্ডের রাগ ভাঙাতে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। সে সময় পুলিশ তাদের ফোন করে পুলিশ স্টেশনে যেতে বলে। তারা পুলিশ স্টেশনে পৌঁছে দুজনে প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষী সাজে, যেন পুলিশ তাদের সন্দেহ না করে। এরপর তাদের বয়ান রেকর্ড করে তারা সেখান থেকে চলে যায়। এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে সেটা জানার জন্য গিরি এবং সাজি সবার সাথে যোগাযোগ করতে শুরু করে, কিন্তু কোথাও কোনো তথ্য পাওয়া যায় না। তখন গিরি ডেভিকে ফোন করে ঘটনার রহস্য উদ্ঘাটন করতে বলে। এদিকে গিরির বোন কার্তিকার জন্মদিন উপলক্ষে গিরির স্ত্রী গৌরী তাকে ফোন করে শপিং করার জন্য ডাকে। তখন গিরি তাকে সেখানকার সুপার মার্কেটে আসতে বলে। সেই সুপার মার্কেটের সামনে ডন এবং সিজু বসে নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় গৌরী সেখানে এসে উপস্থিত হলে ডন গৌরীকে দেখে তার নারী লিপ্সায় প্রলুব্ধ হয়ে পড়ে। সে তার কামবৃত্তি চরিতার্থ করার জন্য সিজুকে সাথে নিয়ে সুপার মার্কেটের ভেতরে প্রবেশ করে। গৌরী যখন শপিংয়ে ব্যস্ত ছিল তখন ডন তার নগ্ন কোমরে হাত বুলিয়ে ইফটিজিং করে। গৌরী রেগে গিয়ে সাথে সাথেই ডনের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এরপর সেখান থেকে বের হতে চাইলে সে সময় গিরিও সেখানে এসে উপস্থিত হয়। গিরি গৌরীর মুখ দেখে বুঝতে পারে তার সাথে কিছু একটা হয়েছে। গিরি তার কাছে জানতে চাইলে বিষয়টি সে এড়িয়ে যায়। তবে গৌরী এবং ডনের চোখাচোখিতে গিরি বুঝতে পারে তাদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে। বিষয়টি জানার জন্য গিরি ডনের কাছে গেলে তারা গিরির উপর আক্রমণের চেষ্টা করে। গিরি সেটা প্রতিহত করে তাদের উপর পাল্টা আক্রমণ চালায়। গিরি ডনকে মেরে তার হাত ভেঙে দেয়। এরপর সে গৌরীকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। পরদিন গিরি সহ তার আরো 3 জন গ্যাং সদস্যরা সবাই সুরেশের লাশ দেখতে যায়। তখন তারা একটি বিষয় জানতে পারে, সেখানকার মানুষ ধারণা করছে সুরেশের জমির জন্যই তাকে হত্যা করা হয়েছে। তারা লাশ দেখে ফেরার সময় যোশীও সেখানে এসে উপস্থিত হয়। তখন গিরির নির্দেশে ডেভি যোশীকে তাদের গাড়িতে তুলে নেয়। তারা সন্দেহ প্রকাশ করে জানতে চায় সুরেশের মৃত্যুর পিছনে যোশীর হাত আছে কিনা, কিন্তু যোশী বিষয়টি অস্বীকার করে বলে সে কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়, সে শুধুমাত্র সুরেশের জমি কিনতে চেয়েছিল। ডেভি তাকে স্পষ্ট করে জানিয়ে দেয় সুরেশের জমি কেনার বিষয়টি সে যেন ভুলে যায়। কথোপকথন শেষ হলে তারা তাকে গাড়ি থেকে রাস্তার মাঝে নামিয়ে দিয়ে চলে যায়। এদিকে ডন এবং সিজু তাদের চিকিৎসার জন্য হাসপাতালে আসে। কিছুক্ষণ পর সুরেশের 2 ভাতিজা সেখানে এসে তাদের কন্ট্রাক্ট কিলিংয়ের টাকা দিয়ে যায়। এরপর ডন সিজুকে জানায় গিরি এবং গৌরীর করা অপমানের কথা সে ভুলতে পারছে না। হাসপাতাল থেকে বের হয়ে ডন এবং সিজু গিরির বাড়ি রেকি করতে শুরু করে। সেদিন গিরি ত্রিশূরের বাইরে গিয়েছিল তার একটি প্রপার্টি রেজিস্ট্রেশনের কাজে। গৌরী বাড়িতে একাই ছিল, সাথে ছিল মেরি নামের এক বৃদ্ধ কাজের মহিলা। যখন গৌরী একা ঘরে টিভি দেখছিল তখন ঘরের বাইরে কিছু একটা ভেঙে ফেলার শব্দ শুনতে পায়। শব্দ শুনে যখন সে ঘরের বাইরে আসে তখন দেখতে পায় ডন এবং সিজু সিঁড়ি বেয়ে নিচে নামছে। এই দেখে ভয়ে দৌড়ে সে রুমে ঢুকে দরজা বন্ধ করতে চায়, কিন্তু ডন একটি স্ক্রুড্রাইভার দরজার মাঝে ঢুকিয়ে দেয়। এরপর তারা দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে খাটের উপরে থাকা ওড়না দিয়ে গৌরীর হাত বেঁধে ফেলে। গৌরী বারংবার আকুতি করতে থাকে। বাঁচার জন্য যখন সে তার পা দিয়ে তাদের সরাতে চেষ্টা করে তখন ডন তার পায়ের উপর পা দিয়ে চেপে ধরে। গৌরীর হাত বাঁধার পর সিজু তার মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে। নারী লিপ্সায় আকৃষ্ট ডন হাইনার মতো গৌরীর ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে। সমস্ত ঘটনায় সিজু তার মোবাইলে ধারণ করতে থাকে। বারবার আকুতি করার পরেও ডন গৌরীর বুকের কাপড় টেনে ছিঁড়ে ফেলে দেয়। ডন এবং সিজু হিংস্র জানোয়ারের মতো লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে গৌরীর নগ্ন বুকের দিকে। এরপর ডন যায় গৌরীকে ধর্ষণ করতে, আর সিজু নারকীয় হাসিতে ভিডিও করতে থাকে সেই নিকৃষ্টতম রোমহর্ষক ঘটনার। গৌরীর এই মর্মান্তিক ঘটনা জানার পর গিরি পাগলের মতো ছুটে আসে। সেখানে আগে থেকেই তার 3 পার্টনার সহ নিকটাত্মীয়রাও উপস্থিত ছিল। ঘরে প্রবেশ করে গৌরীকে দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। এই সময় গিরির মা এসে উপস্থিত হয়। সে গিরিকে বলে মন খারাপ না করতে এবং এটাকে একটা সাধারণ দুর্ঘটনা মনে করে ভুলে যেতে। তবে তার মা তাকে নির্দেশ দেয় যারা এই ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে সবচেয়ে ভয়ঙ্কর রূপে শাস্তি দিতে। তার মা গৌরীকেও সান্ত্বনা দিতে থাকে। তারপর গিরি গৌরীকে জড়িয়ে ধরে। এরপর তার চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সিসিটিভির ক্যাপচার করা ফুটেজ থেকে তাদের ছবি নিয়ে সমস্ত শহরে হুলিয়া জারি করে ডন এবং সিজুকে খুঁজে বের করতে। পুরো ত্রিশূর জুড়ে তাদের নেটওয়ার্ক ডন ও সিজুকে খুঁজতে শুরু করে। তবে তাদের কোনো স্থায়ী আবাস না থাকায় কেউ তাদের ট্রেস করতে পারে না। এই ঘটনা সেখানকার পুলিশও জানতে পারে। পুলিশ ধারণা করে গিরি একজন যে পরিমাণ পাওয়ারফুল গ্যাংস্টার তাতে ডন এবং সিজুকে পুলিশের আগেই তারা খুঁজে বের করবে। শুধু গ্যাংস্টাররাই যে তার সাথী বিষয়টি এমন নয়, ত্রিশূরের অনেক পুলিশ অফিসারও গিরির হয়ে কাজ করে।
এক পুলিশ অফিসার ডন ও সিজুর বিষয়ে ডেভিকে জানায় এটিএম বুথের মধ্যে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই ঘটনার সাথে এ দুজনই জড়িত। ডন এবং সিজু যে গ্যারেজে কাজ করত তার মালিককে ডেভির নির্দেশে তুলে নিয়ে আসে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে, কিন্তু সে কোনো উল্লেখযোগ্য তথ্য দিতে পারে না। এদিকে ডেভির বাড়িতে একটি কিশোর গ্যাংকে ডেকে পাঠানো হয় যারা ডন এবং সিজুকে আগে থেকেই চিনত, কিন্তু তারাও তেমন কোনো তথ্য দিতে পারে না। তবে তাদের মধ্যে একজন ডেভিকে ডনের বাড়ি দেখিয়ে দিলে ডনের বাবাকে তারা ডেভির বাড়িতে নিয়ে আসে। ডেভি পুলিশের সাইবার সেলের মাধ্যমে তাদের ফোন ট্রেস করে জানতে পারে তারা দুজন এখনো ত্রিশূরের বাইরে যায়নি। এদিকে ডন সমুদ্রের পাড়ে একটি পরিত্যক্ত বাড়িতে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এমন সময় তার মোবাইল ফোনে অনেকগুলো কল আসলে তারা বুঝতে পারে গিরি এবং তার লোকজন তাদের খুঁজছে। সিজু ডনকে বলে মোবাইল থেকে সিম খুলে ফেলে দিতে এবং এখনই এখান থেকে পালাতে। তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার পরপরই ডেভির লোকজন সেখানে এসে উপস্থিত হয়। তারা ডনের গার্লফ্রেন্ডের কাছে তাদের বিষয়ে জানতে চাইলে সে জানায় ডন এবং সিজু এইমাত্র এখান থেকে চলে গেছে। তখন তারা সেই মেয়েটিকেও তুলে নিয়ে চলে যায়। সেখান থেকে পালিয়ে গিয়ে ডন তার বাবার কাছে ফোন করলে ডেভি ফোন রিসিভ করে তার বাবাকে মারতে থাকে। এরপর সে ডনকে বলে তারা যেন তার কাছে আত্মসমর্পণ করে। যদি তারা তা না করে তাহলে তার বাবা সহ পুরো ফ্যামিলিকেই সে মেরে ফেলবে এবং তারা যেখানেই থাকুক না কেন সে তাদের খুঁজে বের করবে। এই কথা শুনে ডন কল কেটে ফোনটি ছুঁড়ে ফেলে দেয়। এদিকে ডেভি সহ সবাই তাদের খুঁজতে থাকলেও কোথাও তাদের খুঁজে পাওয়া যায় না। সেদিন রাতে ডেভি ঘুমালে ডন এবং সিজু তার ঘরে প্রবেশ করে খাটের সাথে তার হাত পা বেঁধে ফেলে। ডেভি যখন তার হিটম্যান সুনিকে ডাকতে থাকে তখন ডন জানায় তাকে তারা আগেই মেরে ফেলেছে। এদিকে সিজু ডেভির আলমারিতে একটা পিস্তল খুঁজে পায়। কথা কাটাকাটির এক পর্যায়ে ডন সেই পিস্তল দিয়েই ডেভির মাথায় গুলি করে তাকে হত্যা করে। এরপর সেই পিস্তল নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। ত্রিশূরের সবচেয়ে আলোচিত গ্যাংস্টার ডেভি সহ তার হিটম্যানের হত্যার ঘটনায় পুরো শহর জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। তাদের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে গিরি এবং তার গ্যাং সদস্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। গিরি ডেভির মরদেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়ে এবং রাগে দুঃখে সেখান থেকে বের হয়ে যায়। সেখান থেকে বের হয়ে গিরি যখন একটি পুলের কাছে পৌঁছায় তখন রাস্তার উপরে থাকা কিছু একটাই তার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। সেটা দেখার জন্য গাড়ির গেট খুলতেই পেছন থেকে ডন এবং সিজু তার উপর গুলি চালায়। সে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নিচু হয়ে বসে পড়ে। তার দিকে কে গুলি চালিয়েছে সেটা দেখার জন্য সে তার বন্দুক নিয়ে বের হলে তারা আবারও তার দিকে গুলি চালায়। সেই গুলিতেই গিরি গুলিবিদ্ধ হয়ে গাড়ির আড়ালে বসে পড়ে। এরপর সেও ডন এবং সিজুর দিকে গুলি চালালে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন গিরি তাদের পিছু নেয়। শুরু হয় তাদের মধ্যে এক মরণঘাতী রেস। ডন এবং সিজু বারবার পালানোর চেষ্টা করেও গিরিকে তাদের পিছু ছাড়াতে পারে না। একসময় তারা আবারও গিরির গাড়ির উপর হামলা করে সেখান থেকে পালিয়ে যায়। তারা মনে করে গিরি তাদের পিছু নিচ্ছে না, কিন্তু কিছু দূর গেলেই হঠাৎ গিরি আবারও তাদের সামনে চলে আসে। গিরি তাদের পিছু নিয়ে একটা পুলের উপর এসে তার গাড়ি হার্ড ব্রেক করলে ডন তার বাইক নিয়ন্ত্রণ না করতে পেরে সরাসরি গাড়ির সাথে এসে ধাক্কা খায়। ফলে তারা নদীতে পড়ে যায়। এই ঘটনার পর পুলিশ সহ সবাই তাদের খুঁজতে থাকলেও তাদের লাশ বা কোনো চিহ্নও খুঁজে পাওয়া যায় না। তখন অনেকেই ধারণা করে হয়তো তারা পানিতে ডুবে মারা গেছে, না হয় তারা দূরে কোথাও পালিয়ে গেছে। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তারা ভুলে যেতে শুরু করে তাদের সাথে আসলে কি হয়েছিল। তবুও পুলিশ এবং গিরির লোকজন তাদের খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাদের আর খুঁজে পাওয়া যায়নি। 3 মাস পর সুরেশের হত্যার ষড়যন্ত্রের মূল হোতা হিসাবে তার 2 ভাতিজা পুলিশের কাছে ধরা পড়ে। সে সময়ের একদিন রাতে কুরুভিলা ডন সম্পর্কে খোঁজ খবর নিয়ে ফেরার পথে ডন এবং সিজু তার উপর আবারও আক্রমণ করে। সেই আক্রমণের বিষয়টি ডন গিরিকে ফোন করে জানায়। এটা জানার পর কুরুভিলাকে বাঁচাতে গিরি সাজিকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে। এরপর তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কুরুভিলার চিকিৎসার পর ডাক্তার তাদের জানায় সে এখন বিপদমুক্ত। অপারেশন থিয়েটারের সামনে থেকে সবাই চলে যাওয়ার পর গিরির মা রুমে গিয়ে রেস্ট নেওয়ার জন্য লিফটে উঠলে ডন এবং সিজু তার উপরেও আক্রমণ করে। এই খবরটিও ডন গিরিকে ফোন করে জানালে গিরি তার মায়ের জন্য হাসপাতাল অভিমুখে দ্রুত বের হয়। সে কিছু দূর আসার পর ডেভির গ্যাং থেকে একজন তাকে ফোন করে জানায় ডন এবং সিজুকে পুলিশ আটক করেছে। এই কথা শুনেই সে রাস্তার উপরেই দাঁড়িয়ে পড়ে। সে হাসপাতালে না যেয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। পুলিশ স্টেশন থেকে সে জানতে পারে রিমান্ডের জন্য কাল তাদের আদালতে পেশ করা হবে। খুব অল্প সময়ে ডন এবং সিজুর আত্মসমর্পণের খবরটি পুরো শহরে ছড়িয়ে পড়ে। ডন এবং সিজুর আটকের বিষয়টি টক অব দ্য টাউন হওয়ায় আদালত চত্বরে অসংখ্য মানুষের সমাগম শুরু হয়।
পরদিন সকালে অত্যাধিক পুলিশ পাহারায় তাদের আদালতে নেওয়া হয়। কোর্ট বিল্ডিং এ নেওয়ার জন্য পুলিশ ডন এবং সিজুকে প্রিজন ভ্যান থেকে বের করে কড়া নিরাপত্তায় তাদের সাথে নিয়ে যেতে থাকে। তখন হঠাৎ করেই কে বা কারা তাদের বুকে গুলি চালায়, কিন্তু গুলি এমনভাবে চালানো হয় যেন শুধুমাত্র তারা আহত হয়। পুলিশ চারিদিকে খুঁজতে শুরু করে কে তাদের উপর গুলি চালিয়েছিল, কিন্তু কোথাও কাউকে খুঁজে পাওয়া যায় না। এদিকে ডন ও সিজুর চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডন এবং সিজুকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার চারপাশে অসংখ্য মানুষ এসে ভিড় জমায়। হাসপাতালের সামনের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উৎসুক মানুষজন নিজেদের মধ্যে মারামারি শুরু করে। পুলিশ বেসামাল পরিস্থিতি সামলাতে হিমশিম খায়। ঠিক তখনই একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের গেটের সামনে আছড়ে পড়ে। পুলিশ কমিশনার বিষয়টিকে সাজানো ঘটনা বুঝতে পেরে ডন এবং সিজুর কেবিনের দিকে ছুটে যায়। কেবিনের দরজা খুলে পুলিশের চক্ষু চড়ক গাছ হয়ে যায়, কারণ কেবিনের দেয়াল ভেঙে কে বা কারা ডন এবং সিজুকে কিডন্যাপ করে নিয়ে গেছে। পুলিশ শহরে রেড অ্যালার্ট জারি করে সমস্ত শহর খুঁজতে শুরু করে। এছাড়াও গিরি এবং সাজির ফোনও ট্র্যাক করতে থাকে, কিন্তু তাদের কোনো ট্রেস পাওয়া যায় না। তবে কিছুক্ষণ পর পুলিশ কন্ট্রোল রুম সাজির ফোন ট্রেস করতে পারলে তা পুলিশ কমিশনারকে জানানো হয়। কমিশনার সাজির পথ রোধ করেও তাকে আটকাতে পারে না। এদিকে গিরিরও লোকেশন ট্রেস হয়ে যায়, তবে সেখানে গিয়েও পুলিশ গিরির কোনো অস্তিত্ব খুঁজে পায় না। মূলত গিরি ডন এবং সিজুকে কিডন্যাপ করে একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে আসে। সেখানে আনার পর তাদের দিকে একটি হাতুড়ি ও একটি স্ক্রু ড্রাইভার ছুড়ে দেয় তার উপর আক্রমণ করার জন্য। তারা গিরির উপর আক্রমণ করতে আসলে সে তাদের বেধড়কভাবে মারতে শুরু করে। গিরি তাদের উপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে, তাদের মারতে মারতে আধমরা করে ফেলে। এরপর গিরি তাদের দুজনকে দড়ির সাহায্যে কাঠের সাথে বেঁধে ঝুলিয়ে দেয়। তখন ডন সিজুকে জিজ্ঞাসা করে তার ব্যথা লাগছে কিনা। সিজু না বোধক ইঙ্গিত দিলে ডন বলে তারও কোনো ব্যথার অনুভূতি হচ্ছে না। ডন আরো বলে যেহেতু তাদের ঝুলিয়ে রেখেছে সুতরাং এত তাড়াতাড়ি তাদেরকে মারবে না। সে আক্ষেপ করে আরো বলে তাদেরও গিরির মতো হওয়া উচিত ছিল, কারণ গিরি হলো ত্রিশূর জেলার সবচেয়ে ক্ষমতাবান গ্যাংস্টার। এমনকি মানুষকে কঠিনতম কষ্ট দিয়ে মারার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই গিরির কাছে আছে। তখন সিজু তাচ্ছিল্যের সাথে বলে এত কিছু থেকে কি লাভ যদি সে তার প্রিয় বন্ধু, মা বা নিজের স্ত্রীকেই বাঁচাতে না পারে। তাদের এই কথোপকথনের মধ্যেই হঠাৎ সিজুর পুরো শরীর ব্লাস্ট হয়ে যায়। এই ঘটনা দেখে ডন ভয়ে হতভম্ব হয়ে পড়ে। এরপর গিরি সেখান থেকে চলে গিয়ে তার গাড়ির গেট খুলে দাঁড়ায়, আর ঠিক তখনই ডনেরও পুরো শরীর ব্লাস্ট হয়ে যায়। আর এভাবেই গিরি তার স্ত্রীর রোমহর্ষক ধর্ষণের এবং তার প্রিয় বন্ধুর খুনের বদলা নেয়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।